মায়াবতী পর্ব ১৫। তুমি না কইছিলা আমার জন্য চুড়ি কিনবার যাইতাছো। আমি তো তাই তোমারে যাইবার দিলাম। এত দেরি করলা কেন? তুমিও আইলা না, আমিও আর আমার জীবনে চুড়িও পরলাম না। তুমি না কইছিলা তুমি তাড়াতাড়ি আইবা, এত দেরি করে আইলা কেন মিয়া ভাই? দুনিয়াতে সবচেয়ে মিষ্টি সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। সেটা আজ মায়া নিজে ভালোভাবে অনুভব করতে পারছে। তারা প্রায় ১ দিন ধরে এখানে এসেছে, কিন্তু তার বাবাকে জড়িয়ে ধরে এভাবে কেউ আবেগ আপ্লুত হয়ে কান্না করেনি। যে মহিলাটি তার বাবাকে জড়িয়ে কান্না করছে, সে তার বাবার বোন, তার একমাত্র ফুফি। সে বারবার প্রশ্ন করছে, মিয়া ভাই, আমি তো চুরি চাই নাই তোমার কাছে সেই দিন। তুমি তাও কিসের জন্য চুরি আনতে গেছিলা? কও তো আমারে। আর আজ ২৬ বছর পর বাড়ি আইলা। সেই দিন আব্বাই তোমারে মারলো আর কইলা আর যেন না আসো বাড়ি। তুমি রাগ কইরা নিজের বোঁচকা নিয়া নদীর পাড়ে গেলা। আমি পিছে পিছে গেলে কইলা আমার জন্য চুরি নিয়ে আইবা। কই আনো নাই চুরি মিয়া ভাই? মিয়া ভাই, আমার কথা তোমার মনে পড়ে নাই? আমি কতদিন তোমার জন্য নদীর পাড়ে খাড়ায় রইলাম। আব্বাই কত তালাশ করলো তোমারে, তোমারে পাইলো না। কই আছিলা তুমি মিয়া ভাই? মায়া অবাক হয়ে দেখল তার বাবা আজ কান্না করছে তার আদরের ছোট বোনকে জড়িয়ে, যেন তোর অপেক্ষাতেই ছিল কোনো একজন আপন মানুষ এসে বলবে, এতদিন কই ছিলে তুমি? আমার কথা মনে পড়ে নাই? মায়ের নিজের বাবার সাথে এমনও সম্পূর্ণভাবে মিশে উঠতে পারেনি। হয়তো শৈশব বা কৈশোর কোনোটাতেই বাবাকে কাছে পায়নি বলে তাই আজও তার সাথে কথা বলতে গেলে কিছুটা জড়তা আসে। সেই বাবা আজ তার সামনে কতটা অসহায়ভাবে আছে। মায়ার বাবার জন্য ভীষণ করুণা হলো। আকাশের দিকে তাকিয়ে সে সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে বলল, আমাদের জীবনটা এমন করে কেন বানালে গো? আমাদের আর কত প্রজন্ম এই মানসিক কষ্ট সহ্য করবে? মায়ার ফুপিয়ে সেই রান্নাঘরে ঢুকে গেছে। এমনিতে এই পরিবারে তার কোনো মূল্য নেই। ভাইদের ভাইয়ের বউদের কাছে সে ন্যূনতম পাত্তাও পায় না। ভাইরা চাইলেও কিছু করতে পারে না, তারা তো বউদের গোলাম বলতে গেলে। কিন্তু আজকের ব্যাপারটা আলাদা। আজকে তার দুই ভাইয়ের বউই তাকে মূল্য দিচ্ছে। আর দিবেই না কেন বলো? আজকের সব বাজার তো তার মিয়া ভাই করেছে। তার মাও তার সাথে সাথে হাত লাগাচ্ছে। এখানে এসে মায়ের সাথে একবার কথাও বলেনি সে। কিছুক্ষণ পর পর তার বাবা এসে বলছে, রান্নাবান্না কদ্দূর? বাচ্চারা অপেক্ষা করে আছে খাবারের জন্য। হঠাৎ রিজভী এসে বলল, ঋতু। হ্যাঁ মিয়া ভাই, একটু বাইরে আয় তো, তোর সাথে একটু কথা ছিল। ভাই, আমার তো কাজ আছে, মা তো একা সব করতে পারবে না। আরে আয় না একটু। ঋতু বের হয়ে আসে রিজভির সাথে। রিজভী সাগরিকাকে বলে রান্নাঘরে যেতে, যাতে শাশুড়িকে একটু সাহায্য করতে পারে সে। সাগরিকা বের হয়ে গেলে রিজভী ঋতুকে জিজ্ঞেস করলো, তোর স্বামী মারা গেছে কত বছর হলো? ঋতুর চোখে পানি এসে গেল। মাথা নিচু করে বলল, ১৪ বছর মিয়া ভাই। রিজভী কঠিন মুখে প্রশ্ন করে, তোরে বিয়ে দিছে কবে? যখন আমার বয়স ১৩ বছর তখন। তোর মেয়ের বয়স কত? ১৫ বছর। রিজভী ধপ করে বসে পড়ল মাথায় হাত দিয়ে। নিজের উপর ভীষণ রাগ হচ্ছে তার। সে কেন আরও আগে আসেনি? তার সংসার চলে কিভাবে? কিভাবে আর চলবে মিয়া ভাই? পরের বাড়ি কাজ করে। স্বামী মরার পর তো শ্বশুর বাড়ি কি আর থাকে? ওখানে তো আর আমার কোনো অধিকার নেই। বাবার বাড়ি তো মেয়েদের বিয়ের পর আর কোনো অধিকার থাকে না। তাই শ্বশুর বাড়িই থাকে। নিজের ভাসুর আর দেবরের বউদের গোলামি খাটি। তাদের ছেলে মেয়েদের ২৪ ঘন্টা কাজের বুয়া আমি আর আমার মেয়ে। তোকে এত কম বয়সে বিয়ে কে দিয়েছিল? কি আবার আমার মা, আমার জন্মদায়িনী মা। টাকার লোভে আমাকে বড় বাড়ির বউ করে পাঠালো। এখন সেই বড় বাড়ির বড় বড় কাজগুলোতে আমাকেই করতে হয়। মায়ের সাথে কথা বলিনি বেশি জানো তো। আমাকে এই বাড়িতে রাখলে কি এমন হতো বলো তো মিয়া ভাই? তার তো কত দাপট ছিল। তোমাকে বাড়ি ছাড়া করলো, বাপের কথার উপরে আমাকে বিয়ে দিল। এখন কই গেল সব দাপট? এখন তো ছেলের বউদের মুখের উপর কোনো কথাই বলতে পারে না। অবশ্য এখন তাকে তো আর দোষ দিয়ে লাভ নেই, সে তো এখন ছেলে, বউয়ের সংসারের আশ্রিতা মাত্র। তাও আবার পেট ভাতায়।
বুড়ো বুড়ি দুজনই দুই ছেলের সাথে খায়। বুড়িটার গত্রে এখনও জোর আছে, তাই তার কিছুটা কদরও আছে। বুড়ো বাপটার তো কোনো শক্তি নেই এখন আর। তার না আছে কোনো দাপট, না আছে কদর। বলেই একটু মুচকি হাসল ঋতু। তুই রান্নাঘরে যা ঋতু, আর শোন, তোর ভাবিকে পাঠিয়ে দিস। ঋতু চলে গেল। রিজভী রুম অন্ধকার করে একা ঘরে শুয়ে পড়ে। তার মাথাটা ভীষণ ধরেছে। এই সময় তার পাশে তার সাগরিকাকে চাই। সে অনুভব করতে পারে কেউ একজন দরজা দিয়ে প্রবেশ করছে। ধীরে ধীরে তার শিউরে এসে দাঁড়ায়। রিজভী অপেক্ষা করে কখন একটা হাত তার কপাল স্পর্শ করবে। রিজভীর অপেক্ষার অবসান ঘটিয়ে সত্যি সত্যি একটা হাত তার কপালে এসে ছোঁয়। রিজভী চোখ খুলেই দেখে সাগরিকা। তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি দিবে? কি চাই আপনার সাহেব? আমার বোনকে কি আমাদের বাসায় রাখতে অনুমতি দিবে? ওর মেয়েকে, আমার বাবাকে। আমি আমার দায়িত্ব পালন করতে চাই। এতদিন দূরে থেকে আমি শুধু আমার ইগোকেই দেখেছি, আমার অভিমানের মূল্য দিয়েছি। আমি কল্পনাতেও ভাবিনি যে আমার বোনের সাথেও ছোট মা এমন করবে। রাখতে দিবে তুমি ওকে আমাদের বাসায়? সাগরিকা রিজভীর কপাল থেকে হাত নামিয়ে নেয়। রিজভীর মনে ভয়ের সৃষ্টি হয়। সাগরিকা কি না কি করবে তাকে। কিন্তু সাগরিকা বলে, আমার খুব স্বপ্ন ছিল একটা পরিপূর্ণ সংসারের বই হয়ে যাব। শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর যাদের নিয়ে থাকবো। কিন্তু তোমাকে ভালোবেসে কোনো কিছুই পূরণ হয়নি। তবে এইবার মনে হচ্ছে হবে। আমরা অবশ্যই ওদেরকে নিয়ে যাব। রিজাকে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিব। আমার নামের সাথে মিলিয়ে নাম রেখেছে, দেখেছো? তাই না? অনেক ভালোবাসে। এই বাড়িতে একজন মানুষই ছিল যে আমাকে ভালোবাসতো, এখনও ভালোবাসে। আমি ঠিক করেছি ওকে আবার বিয়ে দিব। কতই বা বয়স এখন ওর? সারা জীবন কি আর একা একা থাকতে পারবে ও? সাগরিকা হাসলো, হেসে বলল, তোমাদের পুরুষদের কাছে বউ মরে গেলে দ্বিতীয় বিয়ে করাটা সহজ, মেয়েদের কাছে তার থেকে অনেক কঠিন। ও সহজে রাজি হবে না। তাছাড়া রিজা এখনও ক্লাস 9-এ পড়ে। ও বিষয়টা কিভাবে নেবে ভেবেছো? ওর একটা সুস্থ পরিবেশ বেড়ে ওঠা হবে না। বাবা তো নেই, মা থাকতেও নাই হয়ে যাবে। তবে আমিও খুব করে চাইবো যাতে ঋতুয়া তার জীবন আবার নতুন করে শুরু করতে পারে। সাগরিকা চলে গেলে রিজভী আবার অন্ধকার রুমে শুয়ে পড়ে। জীবনটা আবার কেমন অগোছালো লাগছে তার। সে তো নিজের জীবনটা সুন্দরভাবেই গুছিয়ে নিয়েছে, কিন্তু এদিকে তার বাবা আর বোন কি কষ্টেই না দিন কাটাচ্ছে। নিজেকে ভীষণ স্বার্থপর মনে হচ্ছে তার। সবাই তার সাথে খারাপ ব্যবহার করেছে, তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু সেও তো তার কোনো দায়িত্ব পালন করেনি। সেও তো সবাইকে সবার মতো করে দূরে সরিয়ে রেখেছে। তাহলে তার আর তাদের মধ্যে পার্থক্য কি আছে? মায়া আপু, তোমার চুলগুলো তো খুব সুন্দর। তুমি কি তোমার চুলের অনেক বেশি যত্ন করো? রিনরিনে গলায় বলে রিজা। আরে না, আমার চুল এমনিতেই এইরকম। সাবিয়া রিজাকে প্রশ্ন করে, তোমাদের বাড়ি কোথায় রিজা আপু? সবাই তো সকাল সকাল আমাদের দেখতে আসলো, তোমরা এত দেরি করলে কেন? তুমি দুপুরে আসলে দেখতে আমরা কি মজা করে গোসল করেছি পুকুরে। আমাদের বাড়ি এই গ্রামের পরের গ্রামের পরের গ্রাম। তাহলে এত দেরি হলো কেন তোমাদের? আমরা তো হেঁটে এসেছি, তাই আমাদের দেরি হয়েছে। তোমরা হেঁটে আসলে কেন? সাবিহার করা প্রশ্নের জবাবে রিজা দেয় না। সে চুপ করে থাকে। কি জবাব দেবে সে? সে কি বলবে? তার মায়ের কাছে টাকা নেই, তাই তার মা আর সে হেঁটে হেঁটেই এসেছে। প্রসঙ্গ ঘুরানোর জন্য মায়া বলে, জানো রিজা, আমরা এই প্রথম গ্রামে আসলাম। এর আগে আমরা কখনোই গ্রামে আসিনি। তুমি কি আমাদের গ্রাম ঘুরিয়ে দেখাতে পারবে? আচ্ছা, দেখাবো, অবশ্যই দেখাবো। কালকেই আমরা ঘুরতে বের হব। কিন্তু তোমার স্কুল মিস হবে না? তুমি স্কুলে যাবে না? মায়ার করা এমন প্রশ্নেও রিজা চুপ করে থাকে। কি বলবে সে? তার কি এই নতুন পরিচয় হওয়া মেয়েদেরকে বলা উচিত হবে সে স্কুলে যায় শুধু পরীক্ষা দিতে? তার বড় কাকার মেয়ের ব্যবহার করা পুরনো জামা কাপড় পরেই সে বড় হচ্ছে। তাদের নিদারুণ নিষ্ঠুর দুঃখ কষ্টের কথা কি তাদের বলা উচিত হবে? তারা তো এখানে এসেছে আনন্দ করতে, সেখানে এই সব অর্থহীন কথা বলে তার কি উচিত হবে তাদের আনন্দ মাটি করা? আর বললেই বা কি? এই নতুন পরিচয় হওয়া মেয়েরা কি পারবে তার ভাগ্যকে এক চুল পরিবর্তন পরিমাণ করতে? মামা কল দিয়েছিল, কবিতা তোকে যেতে বলেছে, তুই কি যাবি? কিন্তু তোর যাওয়া উচিত হবে। কেন যাব আমি? ওইটা কি আমার নানা বাড়ি?
মানুষ গরমের ছুটিতে নানা বাড়ি যায়, আর আমি যাব আমার দাদা বাড়ি। আমার কি লজ্জা শরম নেই? যেখানে আমার কোনো মূল্য নেই সেখানে আমি কেন যাব? তোর বাবা তোকে যেতে বলেছে। তোর বাবা আমার বাবা, আমার একটাই বাবা। কেন? এখন কি আমাকে তোর বাবার ভাগ দিতে কষ্ট হচ্ছে? হলেও আমার কিছু করার নেই। সেটা দিয়েছি, সেটা এখন আমার। বুঝলি? আমার বাবা তোর বাবা মেনে নিচ্ছি। তোকে দিতে আমার কিছুই সমস্যা হবে না। কিন্তু তোর বাবাও তো তোরই বাবা। কবিতা মুখ শক্ত করে জবাব দেয়, আমার একটাই বাবা। কাব্য এবার বলে, আরিয়ান, কায়রা তোকে যেতে বলেছে। আর আরিয়ান বেচারা কিছুদিন আগেই তোর ডেঙ্গুতে ভুগলো। তোর পরীক্ষা থাকায় তুই দেখতেও যেতে পারিসনি। এখন না হয় যা, দু একদিনের ব্যাপারই তো, তারপর না হয় চলে আসবি। কথাটা বলে কাব্য চলে গেলে কবিতার ভীষণ রাগ হলো তার ভাইয়ের উপর। কেন সবসময় তার দুর্বলতার জায়গায় আঘাত করতে হবে? এইরকম ইমোশনাল ব্ল্যাকমেইল না করলে কি নয়? তোকে কখন থেকে কল দিচ্ছি মায়া, ফোন ধরছিলি না কেন? রিল্যাক্স কবিতা, অল্পতে এত হাইপার কেন হস? একটু রয়েছে কথা বল। আজ এরা কথা বলিস না তো। ফোন ধরছিলি না কেন তাই বল। কবিতা, এটা গ্রাম, তুই জানিস না এখানকার নিয়ম কীরকম? আমাদের হাতে মোবাইল দেখে এখানকার সবাই অবাক হয়ে গেছে। এখানে নাকি মেয়েদের হাতে মোবাইল দিতে হয় না, তাহলে নাকি মেয়েরা খারাপ হয়ে যায়, বুঝলি? বলেই হা হা করে হেসে উঠল মায়া। মায়ার কথা শুনে অবাক হয়ে কবিতা বলে, মানে কি এইসবের? খারাপ কেন হবে? আরে এ তো গেল মোবাইলের ব্যাপারে। কোনো মেয়ে যদি ফেসবুক চালায় তাহলে নাকি সে অবশ্যই খারাপ হয়ে গেছে। তার সাথে আর অন্য মেয়েদের মিশা বারণ। সিরিয়াসলি এইটা কোনো কথা? কই গিয়ে পড়লি তুই? আর বলিস না, যত সব আজগুবি নিয়ম। কতদিন থাকবি তুই ওই পাগলের গ্রামে? জানি না, তবে এই কয়েকটা বিষয় ছাড়া বাকি সব কিছু ঠিক আছে। গ্রামের মানুষ কী রকম বুঝলি তো? এখানে এসে সবচাইতে বেশি খুশি হয়েছে সাবিহা, অথচ ও কিন্তু এখানে আসতেই চায়নি। আম্মা ওকে মজা করে বলেছে কালকেই চলে যাব। কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি কি করলে আজকে তাই বল। অনেক মজা করেছি। আমার একটা ফুফাতো বোনও আছে, ওর নাম রিজা। খুব মিষ্টি একটা মেয়ে। আর তোর কাকাতো ভাই বোনেরা নেই? আছে, কিন্তু ওরা অনেক সবাই ছোট। আর একজন আছে পাশের বাড়ির একটা মেয়ে, ওর নাম মরিয়ম। জানিস ওকে সবাই এখানে কী নামে ডাকে? কি? আরে ময়ূরম। কবিতা হা হা করে হাসতে থাকে মায়ের কথা শুনে। হাসতে হাসতেই বলে, ও যদি শহরে থাকতো আমরা ওকে ডাকতাম মারিয়াম বলে, তাই না? মনে হয় তাই ডাকতাম। এখন কি করছিস? ফুপি মুড়ি মাখিয়েছে তাই খাচ্ছিলাম আর সবার সাথে গল্প করছিলাম। তুই ফোন দিলি তাই আসলাম। ওহ, তাহলে তো বিরক্ত করলাম তোকে। আজ এরা কথা কইস না তো। এমনিতেই কারেন্ট নাই, সন্ধ্যার পর গেছে তো গেছেই, আর আসার কোনো খবর নাই। তাহলে আছিস কিভাবে? গরম লাগছে না? না, ততটা গরম নেই তো এখানে। শহরে তো একটু সময়ের জন্য কারেন্ট গেলে জান বের হয়ে যায়। এখানে ততটা গরম না থাকলেও আমরা কেউই এই অন্ধকার সহ্য করতে পারছি না। কেমন একটা যে অন্ধকার এখানে। তবে হারিকেন আছে, তাহলে তো ভালো মন্দ সব অভিজ্ঞতাই হচ্ছে। হুম, তা বলতে পারিস। মায়া, হ্যাঁ বল। তোকে একটা কথা বলার ছিল। বাহ, সূর্য কোন দিকে উঠেছে আজ? তুই আবার পারমিশন নিচ্ছিস যে? আরে সিরিয়াস ম্যাটার, আচ্ছা বল। আজ কাব্য ভাইয়া বলেছে আমাকে আমার নিজের বাড়িতে বেড়াতে যেতে। তো যা না, তোর ভাই বোনদের দেখে আয়। বিষয়টা তো অত সহজ না। কেন? তুই কি আমার কথা শুনিসনি? কি কথা? কাব্য ভাইয়া আমাকে বেড়াতে যেতে বলেছে, আমার নিজের বাড়িতে আমি বেড়াতে যাব। এইটা কি আর আমার জন্য লজ্জাজনক না? আর তাছাড়া মায়া কিছু সময় চুপ করে রইল। সে বুঝতে পারল কবিতার কেমন অনুভব হচ্ছে, কিন্তু মুখে শুধু বলল, আর তাছাড়া কি? আরিয়ানের নানা বাড়ি থেকে মানুষ আসে। আমার দিকে কিভাবে যেন তাকায়, যেন আমি কোনো ভিনদেশীর অতিথি। ওদের জন্য আমার ভালো লাগে না। আর আরিয়ানের এক খালাতো ভাই আছে, আমাকে ভীষণ বিরক্ত করে। আমার সহ্য হয় না। শোন, আমার আম্মা কি বলেছে জানিস? আম্মা বলেছে আমরা কোনো বয়ামে যখন কোনো কিছু রাখি তখন বারবার বয়ামটা ঝাঁকি দিয়ে নিই, যাতে আমরা নিজেদের জায়গা নিজেরা তৈরি করে নিতে পারি। আর তুই যেখানে যাচ্ছিস সেটা তোর বাড়ি, আর তোর বাবার বাড়ি, তোর মায়ের বাড়ি। তোর মা ওই বাড়িরই বউ ছিল, তার একমাত্র অংশই তুই। ওই বাড়িতে আরিয়ানদের যতটা না অধিকার আছে, তোরও ততটাই অধিকার আছে। হুম, বুঝেছি। যাচ্ছিস তাহলে? দেখি
জানিস, আমাদের এলাকার একজন মুরব্বী এসেছেন। উনি আমাদের বাড়িতেই আছেন। ওনার কথা বলতে সমস্যা মনে হয়। উনি কখনো বলে না, বলে কখনো। মানে কী সব হাবিজাবি বলছিস? আরে, ও কার আর উ কারের পার্থক্য বোঝে না। আমরা বলি শোনো, উনি বলে শুনু। সাবি ওনার মতো করে কথা বলছে। ওনার সাথে বেশ ভাব জমিয়ে ফেলেছে। ওনার মতো করে কথা বলি। কবিতা এবার হা হা করে হেসে ওঠে। ওকে, যা এখন মজা কর। ওকে, গুড নাইট। গুড নাইট মায়া। মায়া কবিতার ফোন রেখে আবার বাড়ির ভিতরে ঢুকে পড়ে। সে সেখান থেকে চলে যেতেই একটা ছায়ামূর্তিও চলে যায়। সেটা ও লক্ষ্য করতে পারে না। মায়া বাড়ির ভিতরে ঢুকে দেখে সাবিয়া এখনও ওই দাদাটার সাথে কথা বলছে। দাদাটা কি যেন বলছে আর সাবিয়া খিলখিল করে হাসছে। সে শুনতে পেল দাদাটা বলছে, মুক্তিযুদ্ধের সময় আমি বিয়া করছিলাম, বুঝছাওনি? আয় হায়, কি যে ঝামেলা! বাপে কইল আইজকাই বিয়া আইব, আমি কি কই তার কোনো মূল্যই নাই। বিয়া অইব আমার আর কাম কাজ সব টাগুর, বুঝছাওনি? সাবিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, তারপর কি হইল? বিয়া করছুন? না কইরা উপায় আসিনু। বাপেরও মেলা ডরাইতুম। তোমার দাদাও জানে। বিয়া করলুম, তার 1 মাস পরে বউ থুইয়া গেলুম। কত কত জায়গায় যুদ্ধ শেষ কইরা আইসা দেখি আমার বউ বাড়িত নাই, শ্বশুর বাড়িতে গেছে গা। আমি যাইয়া দেখি আমার একটা ছাওয়ালও হইছে, বুঝছাওনি? কাম কাজ আমি তো কই কি থাইক্যা কি হইয়া গেল। বউ তো শরমে আমার কাছে আইলো না 7 দিন। কি যে শরমের কথা, কি আর কমু তোমারে নাতনি। মায়ের বেশ ভালো লাগছিল এদের গল্প শুনতে। হঠাৎ আকাশের দিকে নজর পড়ল তার। ছোট ছোট তারারা কিভাবে যেন ঝিকিমিকি করে জ্বলছে আর নিভছে। কি মায়াময় একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। মায়ের কথা মনে পড়ল মায়ার। তাদের মফস্বল শহরে কারেন্ট চলে গেলে মাঝে মাঝে সে আর তার মা ছাদে উঠে সময় কাটাতো। সে এভাবেই আকাশের দিকে তাকিয়ে থাকতো, বলতো, আকাশে সব কিছুই মায়া, বুঝলে তো মা? তা না হলে সব কিছুই শুধু দেখা যাবে কেন? কেন তবে একটা বারের জন্য হাত দিয়ে ধরা ছোঁয়া যাবে না? মা হেসে বলতো, তুমিও তো মায়া, আমার মায়াবতী মা। মা চোখে কৃত্রিম বিস্ময় নিয়ে প্রশ্ন করতো। মা হেসে জবাব দিত, হ্যাঁ তো। মাঝে মাঝে আকাশ থেকে কখনো তারা খসে পড়লে মায়ের মা বলতো, একটা উইশ করো মায়া, যে কোনো একটা উইশ করো। মায়ের মা জানতে পারেনি কখনো মায়া সবসময় একটা জিনিসই চাইতো, সেটা হচ্ছে একটা পরিপূর্ণ পরিবার। মায়া কি কখনো ভেবেছিল তার উইশটা পূর্ণ হবে? কিন্তু সেখানে তার মা থাকবে না। তবে কি সে এই উইশটা করতো কখনো আল্লাহর কাছে? হয়তো কখনোই করতো না। মায়া হঠাৎই খেয়াল করে আজও একটা তারা খসে পড়ছে। মায়া আনমনেই বলে ওঠে, আমার মাকে জান্নাতবাসী করো আল্লাহ, তার সব পাপ ক্ষমা করে দিও তুমি। রাত 10টা। কাব্য নিজের বন্ধুদের সাথে প্ল্যান করছিল গরমের ছুটিতে কোথাও যাওয়া যায়। হঠাৎ একটা আনমোন নাম্বার থেকে কল আসে। কাব্য ভাবে এত রাতে কে কল দিবে। 7-5 ভাবতেই ভাবতেই কলটা রিসিভ করে সে। হ্যালো, কে বলছেন? আমি আসলে একটা নারী কণ্ঠের কথায় কাব্য বলে, আমিটা কে? আমি আমি মায়া। কাব্য অবাক হয়ে জিজ্ঞেস করে, মায়া? কবিতার বান্ধবী মায়া? হ্যাঁ। রিনরিনে গলায় বলে, হ্যাঁ আমি মায়া। এত রাতে কল দিয়েছো? কোনো সমস্যা হয়েছে? আমি তো জানি তুমি গ্রামে গিয়েছো। তুমি ঠিক আছো তো? উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে কাব্য। আমি ঠিক আছি। তাহলে এত রাতে কল দিলে যে? আসলে আমি কবিতাকে নিয়ে কথা বলতে কল দিয়েছিলাম। কেন? আবার কারো প্রেমে পড়েছে নাকি? নাকি আমার বন্ধু কি প্রপোজ করার কথা ভাবছে? মায়া হেসে বলে, না ওইসব বিষয় না। তাহলে? ওকে তো আপনারা ওই বাড়িতে যেতে বলেছেন, কিন্তু সেখানে যেতে ও নিরাপদ বোধ করছে না। কাব্য অবাক হয়ে জিজ্ঞেস করে, নিরাপদ বোধ করছে না মানে কি? মানে হচ্ছে আরিয়ানের নানা বাড়ির মানুষ ওকে ভালো চোখে দেখে না। তাছাড়া তাছাড়া কি? তাছাড়া আরিয়ানের খালাতো ভাইয়ের ব্যবহার খারাপ। ও নিরাপদ বোধ করে না। আসলে আমি বলতে চাইছি, বুঝেছি মায়া, যা করার আমি করব। আচ্ছা আচ্ছা, আমি এখন রাখি। এটা কোনো কথা? যাকে ফোন দিলে তার খবর নিলে না? না মানে আমি অবশ্যই নিতাম, কিন্তু আপনি। আমি আমি কি? ভালো আছেন স্যার? কথা ঘোরানোর জন্য বলে মায়া। মুচকি হেসে কাব্য বলে, ভালো আছি মায়া, আশা করি তুমিও ভালো আছো। কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা বিরাজ করে। কাব্যই বলে, শুভরাত্রি মায়া। মায়া শুধু হুম বলে কল কেটে দেয়।
কাব্যর দুই রকম অনুভূতি হচ্ছে। আরিয়ানের খালাতো ভাইকে ইচ্ছে করছে খুন করতে, আবার মায়ার মায়াবী কণ্ঠের হাতছানি তাকে সুন্দর একটা মুহূর্তের কথা ভাবতে বাধ্য করছে। কাব্যর ভাবতে ভালো লাগছে, আচ্ছা সে কি তবে প্রেমে পড়েই গেল? কিন্তু মায়া তার ছাত্রী। কাব্যর মুখ থেকে আনমনে বের হয়ে আসে, উফ মায়া, তুমি কি আর কোনো কলেজ খুঁজে পাওনি ভর্তি হওয়ার জন্য? তোমাকে আমার কলেজেই কেন ভর্তি হতে হলো?